আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই বিশেষ আলোচনাটা এটা সম্পূর্ণভাবেই কোনো পত্রিকার সোর্স, আমাদের কোনো ব্যক্তির সোর্স ধরে না। গত কিছুদিনে ধরেন এই নির্বাচনকালীন সময়ে প্রায় 15-20 দিনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, একটি দুটি অঞ্চলে না, বিভিন্ন অঞ্চলে আমাদের একেবারে সশরীরে, আমি ব্যক্তিগতভাবে সশরীরে সরজমিন পর্যবেক্ষণ এবং বাংলাদেশের জাতীয় রাজনীতি যেহেতু আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয়, নজর রাখতে হয়, ঠিক সেই অভিজ্ঞতা এবং সারা দেশে আমার যত সোর্স আছে, আমার সাংবাদিকতা জীবনে এই বাংলাদেশে আনাচে কানাচে যত সোর্স আমি এখন মেনটেন করি, ঢাকায় বিশেষ ক্ষেত্রে, বিশেষ জায়গায়, রাজনৈতিক মহলে, অন্দরমহলে এবং গ্রামেগঞ্জে, সেই সোর্সগুলোর অভিজ্ঞতা এবং যা দেখছি সেই প্রেক্ষাপটে আপনারা আসুন প্রথমেই আপনাদেরকে বলি যে এটা নিশ্চিতভাবেই যে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী যেই ধরেন এখন ৭৮% আছেন, সেটা ৭৮% পর্যায়ে নেমেছে। সেই ৭৮% সংখ্যালঘু বা সনাতন ধর্মাবলম্বী অথবা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা, তাদের 80% হচ্ছেন আওয়ামী লীগ সমর্থক। এবার আওয়ামী লীগ সমর্থকদের ক্ষেত্রে কি হওয়ার কথা? আওয়ামী লীগ নো ভোট স্লোগানে এই সনাতন ধর্মাবলম্বী যারা সমর্থক, তাদের মধ্যে কঠোর আওয়ামী লীগ সমর্থক এবং কট্টর আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট আছেন, কর্মী আছেন। সেই কট্টর আওয়ামী লীগ কর্মী যারা, তারা মানে অন্যান্য শ্রেণীর মানুষের মধ্যে আওয়ামী লীগ যারা কট্টর, তারা যেই লেভেলের, সনাতন ধর্মাবলম্বী সমর্থকরা সেই লেভেল। আর সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কট্টর আওয়ামী লীগ সমর্থক যারা, একেবারে তারা কোর আওয়ামী লীগ, তারা যে কোনো অন্য সম্প্রদায়ের আওয়ামী লীগের চেয়ে অনেক শক্তিশালী আওয়ামী লীগ তারা। কিন্তু এবারে ভোটের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। সনাতন ধর্মাবলম্বীদের আরেকটু কিছু বিষয় আছে। আমি তিনটা জিনিস আমি আপনাদেরকে আগে নজরে দিই। ফার্স্ট, আমার সরজমিন মাঠের যে অভিজ্ঞতা, আমি দুটি নির্বাচনী আসনের কথা বলি আপনাকে। আমার নিজের যে নির্বাচনী পিতৃভূমি, আমি ভোটার, ঢাকার একটা এলাকার একটা আসনের, কিন্তু আমার জন্মস্থান, বেড়ে ওঠা, আমার কর্ম, আমার ধ্যান, আমার মন সবকিছু নেত্রকোনার মোহনগঞ্জ। হাওরের মানুষ, হাওরের টান, হাওরের প্রাণ। আমার ছোটবেলাটা দুটা নির্বাচনী এলাকার মধ্যে সন্নিবেশিত। তার একটা হচ্ছে নেত্রকোনা 4 মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি হাওর দূষিত সেই নির্বাচনী আসন। আরেকটা হচ্ছে সুনামগঞ্জ 1 ধর্মবাসা, মন্থনগর, তাহেরপুর, জামালগঞ্জ। এই দুই আসনে আমার জীবনের মানে অরতপরতে জড়িত, এবং এই দুইটি আসনেই সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকা। আমার এলাকাগুলোতে কি হচ্ছে? সেই এলাকাগুলোতে নির্বাচনী প্রক্রিয়ায় অনেক আগে থেকেই বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের যে প্রার্থী, আমার এলাকার প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি প্রার্থী, তিনি এবং তার যারা আছেন তারা অনেকটাই, এটা খুব কৌশল করতে হয়েছে তা না, অনেকটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতেই লোকালি তারা সবাই সবসময় ইনভলভ। সনাতন ধর্মাবলম্বী মাথা যারা আছেন তারা বিএনপি নির্বাচনী প্রক্রিয়ায় জড়িয়ে গেছেন, এবং মাথারা জড়িত হওয়ার কারণে এই মাথা যারা, তারাই সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকটা এলাকাতেই কিছু মাথা থাকেন, তারা যেই দিকে আজ দেন, জাস্ট একটা সুর দিয়ে দেন, ইশারা দিয়ে দেন, সমস্ত ভোট ওই বাক্সে গিয়ে পড়ে। আমার এলাকায় এই মাথা যারা আছেন তারা অলরেডি বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনে অ্যাক্টিভ হয়ে গেছেন। বিএনপি যেটা করেছে, তাদের কেন্দ্রভিত্তিক যে কমিটিগুলো হয়েছে, কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি যেগুলো, সেই কমিটিগুলো প্রত্যেকটা প্রধান করেছেন সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকে। এবং ওই দুই নির্বাচনী এলাকায় আমি যে দুটার কথা বলছি, নেত্রকোনা এবং সুনামগঞ্জ, এবং আমি এটাও বলি আমি খুব ক্লোজ টু, নিয়ার টু, আমি হচ্ছে দিরাই শাল্লা, যেখানে বিএনপি নাসিরউদ্দিন সাহেব এবং জামাতে ইসলামীর অ্যাডভোকেট শিশির মনি সাহেব, তারা দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং ওখানে মেইন টার্গেট হচ্ছে সনাতন ধর্মাবলম্বী ভোট। শেষ দিকটায় এসে প্রথমে মনে হচ্ছিল শিশির মনির খুব পূজায় যাচ্ছেন, পূজা রোজা ইত্যাদি কথা বলছেন, গিয়ে ওখানে মন্ত্রপাঠ শুনছেন, বোধহয় সনাতন ধর্মাবলম্বীদের এই অল্প সময়, কিন্তু সনাতন ধর্মাবলম্বী এই ব্যাপারে খুব শার্প, অল্প সময় তারা এসব মধুরসে ভেজে না। এবং সাবেক সেই এলাকার আওয়ামী লীগের কিংবদন্তি নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, তার স্ত্রী জয়া সেনগুপ্ত, তারও স্নেহধন্য, তারও আশীর্বাদ পাচ্ছেন বিএনপি প্রার্থী নাসিরউদ্দিন সাহেব। এটা মোটামুটি স্পষ্ট, এলাকা ওপেন সিক্রেট হয়ে গেছে। ফলে শিশির মনিরের যে সাময়িক ক্রেজ ছিল, সেই ক্রেজটাও এখন আর সেখানে কাজ করছে না। এবং সনাতন ধর্মাবলম্বীরা, এই যে আমি উদাহরণগুলো দিলাম, এটা আমি কিশোরগঞ্জ 4-এও দেখেছি। কিশোরগঞ্জ 4 ইটনা অষ্টগ্রাম মিটামন, সে আসনে আমি যখন গিয়েছি, সে আসনে গিয়ে আমি দেখেছি যে সেখানেও সনাতন ধর্মাবলম্বীরা জামাতের সাথে, জামাতের ক্যান্ডিডেট ওখানে অন্যান্য আসনের মতো হ্যাভি ওয়েট না,
তারপরেও সনাতন ধর্মাবলম্বীরা তাদের মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা ভোট কেন্দ্রে যাবে। তারা ওই যে আওয়ামী লীগের প্রতি প্রচন্ড দুর্বল, প্রচন্ড রকম আওয়ামী লীগ অ্যাটাচ, কিন্তু এবারের ভোটে এই যে কয়েকটা নির্বাচনী আসন বলছে, মানে এই তিনটা নির্বাচন আসনকে সারা বাংলাদেশ থেকে আপনি বিচ্ছিন্ন উদাহরণ বলতে পারবেন না। এবং একই চিত্র দেশে অন্যান্য জায়গা থেকে পাই যে সনাতন ধর্মাবলম্বীরা এবার ওই নো ভোটে থাকছে না, তারা ভোটে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ তাদের কাছে সিকিউরিটি ফার্স্ট। তারা প্রথমেই মনে করে যে নির্বাচনে যদি তারা ভোটে না যায় তাহলে তাদের সিকিউরিটি বিঘ্নিত হবে। এই জায়গা থেকে তারা নির্বাচনটা অনেকে ওপেন হয়েছে এবং অনেকেই তারা ধানের শীষের প্রার্থীর দিকে অলরেডি হেলে পড়েছে। কারণ এই ধর্মগত যে বিরোধ, সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মের ক্ষেত্রে তারা খুব বেশি কনজারভেটিভ। তারা কখনোই তাদের ধর্মের মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যে অনেক সময় যে ধরনের একটু দেখা যায় যে ধর্মের ব্যাপারটা একটু হালকা ভাবে দেখে, অতটা খুব কড়া ভাবে পালন করা, সেটা সনাতন ধর্মাবলম্বীরা বেশি করে। ফলে তারা জামাতে ইসলামের সঙ্গে রাজনীতি, এটা বিচ্ছিন্নভাবে কিছু ভোট পড়বে না তা না, বিচ্ছিন্ন কিছু ভোট পড়বে, বাট বড় অংশই এই যে সিকিউরিটি পারপাসে তারা ভোটে যাচ্ছে এবং মোটামুটি তারা তাদের নিরাপত্তা চিন্তা করে তারা হেলে গিয়েছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে। এবং নির্বাচনের 3-4 দিন আগে আস্তে আস্তে ওপেন হওয়া শুরু করেছে। আমি আরেকটা জিনিস বলি, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের বেশ কিছু সংগঠন আছে এবং আপনারা জানেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, সনাতন ধর্মাবলম্বীদের আসলে অনেকগুলো সংগঠন বাংলাদেশে একদম খুব অ্যাক্টিভ সংগঠনই আছে 40 থেকে 50টা। সেই সনাতন ধর্মাবলম্বী সংগঠনগুলোর কয়েকজন নেতৃবৃন্দের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, আমাদের কথা হয়েছে এবং সেই নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে আমরা কেউ ওপেন বলেন, আমরা দু একজনকে আপনাদেরকে ইন্টারভিউতে আনার চেষ্টা করব, আমাদের শোতে আনার চেষ্টা করব। তারা আমাদেরকে যেটা জানাচ্ছেন যে তারা দেখেছেন যে তারেক রহমান ডিসেম্বরের 25 তারিখ দেশে ফেরার পরে তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের যে সংগঠনগুলো, প্রায় প্রত্যেকটা সংগঠনের সঙ্গে তিনি বসেছেন, কথা বলেছেন। ফল যেটা হয়েছে, আমরা রুট পর্যায়ে খবর পেয়েছি সনাতন ধর্মাবলম্বী সংগঠনরা বাংলাদেশের প্রত্যেকটা সংগঠন, আমি কাউকে আর এখন নাম ধরে বলছি না, প্রায় প্রত্যেকটা সংগঠন তাদের সাংগঠনিক চেইন ধরে স্থানীয় পর্যায়ে ইতিমধ্যে মেসেজ পাঠিয়েছে যেন সনাতন ধর্মাবলম্বী তাদের অনুসারী যারা, তারা আগামী নির্বাচনে সিকিউরিটি কনসার্নে তারা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেয়। এই যে 3টা ইস্যু আমি আপনাদেরকে বললাম, একটা হচ্ছে স্থানীয় লোকাল পলিটিক্সে বিএনপি তাদেরকে ইনভলভ করে ফেলাচ্ছে, তারা বিএনপির সঙ্গে ইনভলভ হয়ে গেছে। দ্বিতীয় হলো নিরাপত্তার খাতিরে তারা ভোট কেন্দ্রে যাবে। তৃতীয়ত হলো তাদের সংগঠনগুলো থেকে ক্যাম্পেইন করা হচ্ছে যেন সবাই ধানের শীষে ভোট দেয়। ফলে এই যে ধর্মভিত্তিক যে বিভাজন, এই বিভাজনটাই যে জামাত ইসলামী সংগঠন, সেই বিভাজনটাই বাংলাদেশের এই বড় সংখ্যালঘু অংশটিকে, এবং সেই ভোটার সংখ্যা কিন্তু নেহাত কম নয়, প্রায় কোটির কাছাকাছি ভোটার, সেই ভোটাররা এবার বোধহয়, আমরা আমাদের ইনফরমেশন বলে রাখি এবং এটা আপনারা নির্বাচনের মাঠে দেখবেন, যে পরিমাণ ভোট কাস্ট হবে সেখানে সংখ্যালঘু বলি বা হিন্দু সম্প্রদায়ের ভোট বলি, সেই ভোটটা ধানের শীষে যাচ্ছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। শেষ তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বাংলাদেশ জামাতে ইসলামী যারা কর্মী সমর্থক ভক্ত আছেন তারা এই আলোচনাটা পছন্দ করবেন না, এটাই স্বাভাবিক। আমরা নিশ্চিত পরাজয় জেনেও আমরা অনেক সময় পরাজয় মানি না, আমরা অনেক সময় মনে করি যে কেউ আমাকে বোধহয় চাচ্ছে না। আমি জামাতে ইসলামীর শক্তি খাটো করে দেখি না। জামাতে ইসলামীর সাংগঠনিক চেইন অফ কমান্ড, তার যারা সমর্থক, যারা কর্মী, তারা সবাই অ্যাক্টিভ। কিন্তু ওই যে ধর্মের বিষয়টা, এই ধর্মের জায়গায় সনাতন ধর্মাবলম্বীরা বরাবরই বাংলাদেশে ঐতিহাসিকভাবে জামাত ইসলামীকে কিছুটা ভয় পায়। সেই ভীতিটা এবার ভোট বাক্সে প্রভাব ফেলবে বলেই আমার ধারণাটুকু বলে রাখা। ফলে এই এখনকার এই আলোচনাটা কোনো অর্থেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো নির্বাচনী বিএনপি এই মুহূর্তে যতগুলো ভুল করছে, বা বিএনপির ভুল অন্যায় সবসময় আমি বলে এসেছি, বিএনপি গত 17 মাসে বহু অন্যায় করেছে, বহু অন্যায় প্রশ্রয় দিয়েছে। বাংলাদেশে বর্তমান পরিস্থিতির পেছনে তার বহু দায় আছে এবং 4 দলীয় জোট সরকার নিয়েও আমরা বহু সমালোচনা করি। কিন্তু এই বিশেষ ইস্যুটাতে আমরা আমাদের মতামত, পর্যবেক্ষণ এবং ফিল্ড পর্যায়ের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।